আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। উপস্থাপনায় আমি শারমিন আক্তার, সহকারী শিক্ষক। আমাদের প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা অনেকটাই শীত অনুভব করছি, আর এই শীতের সময় আমরা কি করছি, নিজেকে কিভাবে শীত থেকে রক্ষা পাওয়া যায় সেই জন্য সচেতন হয়ে শীতের কাপড় পরছি, বা রাতের বেলায় কি করছি, ঠান্ডা যেন না লাগে সেই জন্য যার যা প্রয়োজন, ধরো লেপ কাঁথা এগুলো সব ব্যবহার করছি। এইভাবে আমরা কিন্তু নিজেকে সবসময় কি করব, শীত থেকে বাঁচিয়ে রাখবো। কারণ হচ্ছে শীতের সময় করোনা বেশি সক্রিয় হয়ে যায়, আর এই সময় আমরা অনেকেই আক্রান্ত হতে পারি, তাই সবসময় সচেতন থাকবো। যেহেতু আমাদের সামনে কি আছে, মূল্যায়ন আছে, তাই না? এই মূল্যায়নের জন্য আমরা কি করছি, রীতিমতো প্রস্তুতি নিচ্ছি। এই প্রস্তুতি যেন আমাদের সঠিক এবং সুন্দর হয় সেই জন্য সবাই কি করব, সচেতন থাকবো। আজকে তোমাদের সার্বিক আলোচনা করা হবে, অর্থাৎ তোমাদের যে উপরে যে সংক্ষিপ্ত নতুন সিলেবাসের উপরে মূল্যায়ন করে আমরা কি করছি, ক্লাস মূল্যায়নটা নিব, তার উপরে ভিত্তি করে আজকে তোমাদের সাথে সার্বিক বিষয় নিয়ে আমি আলোচনা করব। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে সার্বিক আলোচনা। আমরা যা যা আলোচনা করব তোমাদের সাথে সে বিষয়গুলো একটু খাতায় চট করে তুলে নাও। সিলেবাস সম্পর্কে ধারণা নিব, প্রশ্নের ধরন, লেখার নিয়ম, বইয়ের অন্তর্গত অনুচ্ছেদ, বই বহির্ভূত অনুচ্ছেদ কি থাকবে, তৈরি প্রশ্ন কি করে তৈরি করতে হবে সেটা, ব্যাকরণ সম্পর্কে কিছুটা ধারণা নিব, চিঠি এবং দরখাস্ত লেখার নিয়ম শিখবো, রচনা লেখার নিয়ম আমরা শিখবো। তাহলে এই বিষয়গুলো তোমরা খাতায় কি করতে হবে বলো তো, সুন্দর করে লিপিবদ্ধ করতে হবে। এবার আসি আমাদের তো যে মূল্যায়নটা হবে সেই জন্য তোমাদের কি করা হয়েছে, একটা সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে, তাই না? অর্থাৎ পড়া দেওয়া হয়েছে। সেই পড়াগুলোর মধ্যে কি কি আছে আমরা দেখে নিই। গদ্য, পাঠান মোড়কে, ঘুরে আসি সোনারগাঁও, লিপির গল্প। পদ্য আছে, কাজলা দিদি মা। অর্থাৎ এই 5টা বিষয়ের উপরে তোমাদের কিন্তু মূল্যায়ন হবে। আর এগুলো আমরা কি করব, নতুন করে যেহেতু পড়াই আছে আমরা আরও একটু করে ভালো করে পড়ে নিব। চিঠি থাকবে তোমাদের, দেখো, বাংলাদেশের পরিচয় এবং বর্ণনাদের প্রবাসী বন্ধুর নিকট একটি পত্র, পরীক্ষার ফলাফল জানিয়ে পিতার নিকট পত্র। তাহলে আমরা দেখতে পেলাম আমাদের জন্য 2টা চিঠি রয়েছে। এবার আসি দরখাস্ত। দরখাস্ত কি কি দেখো, কম্পিউটার ল্যাব ব্যবহারের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র, বিলম্বে বেতন পরিশোধ করা, জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত। এবার আসি ব্যাকরণ। তোমাদের লেখার মধ্যে অনেকগুলো ব্যাকরণ তোমরা পেয়ে থাকো, যেমন ধরো ক্রিয়াপদের চলিত রূপ, তারপরে দেখা যাচ্ছে হলো ক্রিয়াপদ থেকে চলিত থেকে সাধু থেকে চলিত করতে হবে, এরকম। তাই বলা হচ্ছে ক্রিয়াপদের চলিত রূপ, ক্রিয়ার কাল, এক কথায় প্রকাশ, যুক্ত বর্ণ, বিরাম চিহ্ন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলো আমরা আমাদের লেখার মধ্যে পেয়ে থাকি। আর এই বিষয়গুলো তোমাদের থাকবে। রচনা থাকবে কি কি দেখো, পাঠ, জাতীয় পাখি দোয়েল, বাংলাদেশের ঐতিহাসিক স্থান। এই যে একটু তোমাদেরকে কি করা হয়েছে, তোমাদের যে সিলেবাসটা ছিল সেখান থেকে কিছুটা সংক্ষিপ্ত করে আমরা কি করেছি, নতুন করে তোমাদেরকে পড়া হিসাবে একটা রুটিন দিয়েছি। সেখান থেকে এই বিষয়গুলো তোমাদের কিন্তু মূল্যায়নের জন্য পাঠ্য। এবার আসি আমরা আমাদের যে মূল্যায়ন হবে, বা আমরা যে সিলেবাসটা কি করি পেয়েছি, আমরা যা লিখি, যেহেতু আমাদের মূল্যায়নের জন্য কোনো নাম্বার থাকে না, তাই না? মূল্যায়নটা আমরা কি করি, তোমরা কেমন লিখছো, কতটা ভালো লিখছো, কতটা শুদ্ধভাবে লিখছো, তার উপর ভিত্তি করে তোমাদের কি করা হচ্ছে, মূল্যায়িত করা হচ্ছে। অর্থাৎ আমরা হলো অতি উত্তম, তারপরে কি হবে, উত্তম, ভালো, তারপরে হচ্ছে অগ্রগতি প্রয়োজন, এরকম 4টা ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্য থেকে আমরা কি করব, আমাদের যেহেতু মূল্যটা মানে তোমাদের যে মানটা সেটা কিন্তু থাকছে না, সেই জন্য আমাদের কি করতে হবে, সঠিকভাবে লেখার চেষ্টা করতে হবে। কারণ আমরা যদি অতি উত্তম না পাই তাহলে কি হবে, আমাদের পজিশনটা কমে যাবে। এই ভিত্তিতে আমরা কি করতে পারি, আমাদের লেখাটাকে খুব সুন্দর করে নির্ভুলভাবে লেখার চেষ্টা করতে পারি। তাহলে আমরা দেখি আমাদের কি কি থাকে। দেখো, আমরা এরকম প্রশ্ন তো এর আগেও পেয়েছি। সেই প্রশ্নটা কি থাকবে, তো প্রদত্ত অনুচ্ছেদ পাঠ্য বই থেকে, যেটা এখান থেকে পড়ে আমরা 1 ও 2 এর উত্তর লিখি। এখানে প্রশ্ন দেওয়া থাকে, শব্দার্থ লিখুন, 5টা শব্দার্থ থাকতো।
আমাদের কিন্তু 7টা থাকতো, 5টা লিখতে হতো। আবার কি থাকতো, প্রশ্ন তৈরি করা, প্রশ্ন দিয়ে উত্তর, 3টা প্রশ্ন থাকতো এবং প্রত্যেকটা কিন্তু উত্তর দিতে হতো। তারপরে থাকতো দ্বিতীয় আরেকটা অনুচ্ছেদ, যেটা হচ্ছে বই বহির্ভূত। এটা হচ্ছে 4 এবং 5 নাম্বার উত্তর লেখার জন্য। এখানে শূন্যস্থান দেওয়া থাকতো আর তার উপরে দেওয়া থাকতো শব্দার্থ এবং শব্দের অর্থটা। সেই শব্দের অর্থটা জানবো এবং শব্দার্থতে শূন্যস্থান পূরণ করবো। অনুচ্ছেদ পড়ে প্রশ্নর উত্তর লিখতে হতো 3টা, তাই না? প্রত্যেকটা কিন্তু উত্তর দিতে হবে। আর কি ছিল যেন আমাদের লিখতে হয়, ক্রিয়াপদের চরিত্র, যেমন ওই যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। দেখা যাচ্ছে কোনো সময় থাকলো বর্তমান দেওয়া থাকলো, বলবে ভবিষ্যৎ লিখো, অতীত দেওয়া থাকলো বর্তমান লিখো, বর্তমান দেওয়া থাকলো দেখা যাচ্ছে বলছে ভবিষ্যৎ লিখো, এরকম ভাবে ভাগ ভাগ করে দেওয়া থাকতো। তাই বলছে ক্রিয়াপদের চরিত্র লিখুন। এটাও আমাদের 7টা দেওয়া থাকবে, 5টা লিখতে হবে। আর কি থাকবে, অনুচ্ছেদ। অনুচ্ছেদ পাঠ্য বই থেকে হতে পারে বা পাঠ্য বইয়ের সমান কোনো একটা অনুচ্ছেদ দিবে, যেটা পড়ে তোমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে। যে প্রশ্নটা কেমন হবে, কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন, এইরকম ভাবে নির্দেশনা দেওয়া থাকবে। আর সেখান থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো কে দিয়ে বলো, কি দিয়ে বলো, এইরকম 5টা প্রশ্ন করবে। যে 5টা প্রশ্নর মধ্যে কিন্তু একরকম ভাবে আমরা ব্যবহার করতে পারবো না কে কি। যেমন কে দিয়ে তুমি 2টা প্রশ্ন করলা, কি দিয়ে একটা করলা, তা না, প্রত্যেকটা দিয়ে কিন্তু তোমরা একটা একটা করে প্রশ্ন করবে। তাহলে আমরা দেখতে মানে আমরা কি পাবো, একটা অনুচ্ছেদ পাবো, যেটাকে আমরা খুব ভালো করে পড়বো এবং সেই পড়ার পরে আমরা 5টা প্রশ্ন তৈরি করবো। এমন হয় তোমরা অনেক সময় কি করো, প্রশ্ন করো কিন্তু প্রশ্ন করছি, প্রশ্ন কিন্তু একটা নির্দিষ্ট পরিচয় থাকে, কি সেটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। আমি যদি জিজ্ঞাসা চিহ্নই না দিই তাহলে সেটা কি করে প্রশ্ন হলো বলো? যদি আমরা প্রশ্নবোধক চিহ্ন দিই তবেই সেটা প্রশ্ন হবে। এই জন্য তোমরা সবসময় লক্ষ্য করবে আমরা যে প্রশ্নটা করলাম, যেমন দেখা যাচ্ছে বাংলাদেশের রাজধানী কোথায়, কোথায় গিয়ে আমি প্রশ্নবোধক চিহ্নই দিলাম না, তাহলে কিন্তু এটা প্রশ্ন হলো না। যদি আমরা বাংলাদেশের রাজধানী কোথায় গিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিই তবে সেটা প্রশ্ন হবে এবং সেটা কি হবে, সঠিক হবে। তাহলে আমরা অবশ্যই এই প্রশ্ন তৈরিকরণে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তারপরে থাকবে যুক্ত বর্ণ বিভাজন এবং বাক্য গঠন। এটাও আমাদের 5টা থাকে, কোনো কোনো সময় 3টাও থাকে। এই জন্য আমরা দেখবো যে আমাদের কয়টা থাকবে। যুক্তবর্ণ বিভাজন করব, অর্থাৎ ভাঙবো। যুক্তবর্ণ থাকবে সেটাকে ভাঙবো এবং বাক্যে প্রয়োগ দেখাবো। অর্থাৎ যেটা ভাঙলাম, ভাঙার পরে ওই রকম একটা শব্দ মনে মনে চিন্তা করব, করার পরে যে যুক্তবর্ণটা ভেঙেছে শব্দের মধ্যে কিন্তু ওই যুক্তবর্ণটা থাকতে হবে, সেটা দিয়ে আমরা কিন্তু বাক্য গঠন করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যুক্তবর্ণতে কি করতে হচ্ছে, ভাঙতে হচ্ছে এবং বাক্য গঠন করতে হচ্ছে। আর থাকবে বিরাম চিহ্ন। বিরাম চিহ্নটা কিন্তু আমাদের পাঠ্য বই থেকেই থাকে। পাঠ্য বইটা আমরা খুব ভালো করে পড়বো। যেমন গদ্য অংশতে আমরা অনেক সময় দেখি যে গদ্য অংশ থেকেও দেয়, আবার মূল ভাব থেকেও দেয়। আমরা পাঠ্য বইটা আমাদের যেহেতু 5টা অধ্যায় দেওয়া আছে, সেই 5টা অধ্যায়কে আমরা কি করবো, খুব ভালো করে পড়বো। 3টা গদ্য আর 2টা পদ্য। পদ্যর মূল ভাবগুলো পড়বো, গদ্যে কি পড়বো বলতো, গদ্যে প্রত্যেকটা লাইন পড়বো, কোথায় আমাদের কোন বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে, কোথায় দাড়ি, কোথায় কমা, কোথায় সেমিকোলন, এরকম প্রশ্নবোধক চিহ্ন এরকম কোথায় গিয়ে আছে আমরা খুব ভালো করে পড়বো এবং মনে রাখার চেষ্টা করব। এবার আসি এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ একটা বড় বাক্য দেওয়া থাকবে, সেটাকে তোমরা কি করবা, সংক্ষেপে একটা শব্দ দিয়ে সেটা কি শেষ করবে, সেটাকে বলা হচ্ছে এক কথায় প্রকাশ। এটাও কিন্তু আমরা দেখতে পাই যে 7টা থাকে, 5টা লিখতে হয়। বিপরীত শব্দ অথবা সমর্থক শব্দ যে কোনো একটা থাকতে পারে। যদি বিপরীত শব্দ থাকে তাহলে 5টা দেওয়া থাকবে, অথবা সমর্থক শব্দ, তোমরা যেটা ইচ্ছা তোমরা লিখতে পারবে। তাহলে আমরা বিপরীত শব্দ এবং সমর্থক শব্দ কয়টা পাচ্ছি, 7টা পাচ্ছি, 5টা লিখতে হচ্ছে। আর কি থাকবে, তোমাদের পাঠ্য বইয়ে কবিতা বা ছড়া, সেই অংশ থেকে 6 থেকে 8 লাইন তুলে দেওয়া হয় প্রশ্নে, সেটা পড়তে হবে। পড়ার পরে তোমাদেরকে কিন্তু 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। যে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে সেটা হচ্ছে, প্রথমে দেখা যাচ্ছে কবির নাম বা কবিতার নাম, বা এখানে কোন একটা বিষয় তুলে ধরলো যে এটা ব্যাখ্যা করো, বা এটাকে কি বলেছে বুঝিয়ে লিখো, কিংবা মূল ভাব, এইরকম ভাবে 3টা প্রশ্ন থাকবে। যে 3টা প্রশ্ন আমাদেরকে খুব সুন্দর করে লিখতে হবে। কোথা থেকে লিখতে হবে, আমাদেরকে যে প্রশ্নে অনুচ্ছেদ তুলে দেওয়া, মানে একটা কবিতা হলো বা একটা লাইন তুলে দেওয়া হবে, চরণ তুলে দেওয়া হবে, সেখান থেকে আমাদেরকে প্রশ্নের উত্তরটা লিখতে হবে। তারপরে আসবো আমরা ফর্ম পূরণ। খুব সহজ,
অতি সহজ যেটাকে বলা হচ্ছে। শুধুমাত্র আমরা কি করব, আমাদের প্রশ্ন থেকে সেটাকে খুব সুন্দরভাবে নির্দিষ্টভাবে তুলবো। তোলার পরে আমাকে নাম দিয়ে দিবে প্রশ্নে। যদি নাম উল্লেখ থাকে তাহলে আমরা সেই নাম ব্যবহার করব, যদি নাম উল্লেখ না থাকে তাহলে আমরা ইচ্ছে মতো নাম ব্যবহার করব। দেখা যাচ্ছে ফর্মের বিষয়বস্তু কিন্তু প্রশ্নে উল্লেখ করে দেওয়া থাকে, সেটা আমরা পড়ে খুব সুন্দর করে যা আছে প্রশ্ন দেখে হুবহু সেটা লিখবো। সেখানে আমরা যদি ভুল করি দেখা যাচ্ছে সেটা কাটাকাটি হয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করব প্রশ্ন দেখে যেন আমরা ভুল না তুলি, প্রশ্ন দেখে সঠিক এবং সুন্দরভাবে তোলার চেষ্টা করব। তারপরে আসি দরখাস্ত অথবা চিঠি। এখানে আমাদের যে কোনো একটা থাকতে পারে, দরখাস্তও থাকতে পারে, চিঠি থাকতে পারে। এরকমও হতে পারে যে দরখাস্ত অথবা চিঠি যে কোনো একটা লিখো অথবা দেওয়া থাকলো। তাই আমরা কি করবো, আমাদের যে চারটা দেওয়া আছে আমরা মোটামুটি কি করবো, সবগুলোরই ধারণা নিয়ে নিব যেন আমরা খুব সুন্দর করে লিখতে পারি। আর দরখাস্ত চিঠি লেখার নিয়ম আমি কিন্তু শিখিয়ে দিব তোমাদেরকে, এর আগেও শিখিয়েছি, তারপর নতুন করে আরেকবার বলে দিব। রচনা, রচনা আমাদের দুইটা দেওয়া থাকবে, তার মধ্যে একটা লিখতে হবে। যা লিখতে হবে তার মধ্যে কিন্তু আমাদেরকে দেখতে হবে 150 শব্দ যেন হয় এর মধ্যে, কারণ 150-এ কম হলে মানসম্মত রচনা হবে না। আর রচনা যেন চমৎকার হয় সেটাও আমি এখন তোমাদেরকে আলোচনার মধ্যে বলে দিব। এবার আসি আমরা কিছু তোমাদের আজকে বইয়ে কিছু তোমাদের যে অধ্যায়গুলো দেওয়া তার উপর ভিত্তি করে তোমাদেরকে সংক্ষিপ্ত ভাবে আজকে আমি একটু আলোচনা করব। এই আলোচনার মধ্যে তোমাদের কাছে কতগুলো প্রশ্ন আমি করব, দেখি তো তোমাদের মনে আছে কিনা প্রশ্নগুলো আমরা সবাই একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি, দেখো, পাখিদের ভোরের দুধ বলা হয় কেন? কেন বলা হয় বলো তো? কারণ পাখিরা কি করে, খুব ভোরবেলায় উঠে তারা খুব সুন্দর মিষ্টি সুরে গান করে, এইটাতে আমাদের কি হয়, ঘুম ভেঙে যায়। আর পাখির আমাদের ঘুম ভাঙায় বলে তাদেরকে বলা হচ্ছে ভোরের দুধ। এবার আসি সর্দারজিকে চেনা যায় কি দেখে? কি দেখে চেনা যায় বলতো? আমরা সর্দারজিকে চিনি চুল বাঁধানো, দাড়ি সাজানো আর পাগড়ি পাকানো, এইটা দেখে আমরা সর্দারজিকে চিনতে পারি। সন্তানের সকল দুঃখ কিসে ঘুচে যায়, কিসে দূর হয়ে যায় বলতো? সন্তানের সকল দুঃখ কিভাবে দূর হয়ে যায়? মায়ের কাছে আসলে বা মায়ের সামনে আসলে মায়ের আদর স্নেহে সন্তানের সকল দুঃখ দূর হয়ে যায়। পাঠানরা কিসের দাম দিতে কসুর করে না? কিসের দাম তোমাদের কি মনে আছে? পাঠানগুলোকে তো তোমরা পড়েছো, সেখানে আমরা দেখেছিলাম যে যখন পাঠানরা গাড়ি চালায় তখন এঁকে বেঁকে চালায়, আর আবার দেখা যাচ্ছে কেউ কাউকে পথ দেয় না বা কেউ কাউকে পথ ছাড়ে না। তারপরেও যখন স্বাধীনভাবে যে চলাফেরা করে, এই স্বাধীনতা যখন বাধা আসে তখন কি করে, তারা স্বাধীনতার দাম দিতে প্রস্তুত করে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি পাঠানরা কিসের দাম দিতে প্রস্তুত করে না? এটা হচ্ছে স্বাধীনতার দাম দিতে প্রস্তুত করে না। সোনারগাঁও কোথায় অবস্থিত? তোমাদের কি মনে আছে সোনারগাঁও কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও অবস্থিত, অর্থাৎ ঢাকা থেকে একটু দূরে 27 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁওর অবস্থান। এবার আসি লিপি বলতে কি বলছি? লিপি বলতে কি বলছি আমরা? আমাদের কি মনে আছে লিপির গল্পটা? লিপির গল্পটা আমরা অনেক চমৎকার ভাবে পড়েছিলাম না? যেখানে কি হয়েছিল, আমরা যে লিখি, আমরা যে গল্প বলি বা শুনি, এগুলো কিভাবে আসলো সমস্ত কিছু কিন্তু আমরা লিপির গল্পে পড়েছি। তাই লিপি বলতে বোঝাচ্ছে লেখা, লেখার নিয়মকে, শুনে লেখা, বলে লেখা, দেখে লেখা, এই লেখাকেই বলা হচ্ছে লিপি। তাহলে আমরা বলতে পারি লিপি বলতে বোঝায় লেখার নিয়ম। এবার আসি কাজলা দিদি কোথায় গেছে? তোমাদের কি মনে আছে কাজলা দিদির? বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই। কাজলা দিদি কোথায় গেছে বলতো? একটা ছোট্ট মেয়ে তার দিদিকে অনবরত খুঁজে চলেছে, কারণ তার দিদি পরপারে চলে গেছে, তার দিদির মৃত্যু হয়েছে, সে আর এখানে ফিরে আসবে না। তাই তার দিদির যে ছোট্ট বোনটা ছিল, সেই সার্বক্ষণ যাকে নিয়ে খেলতো, সেই দিদি হারিয়ে গেছে। তাই ছোট্ট বোনটি কি করছে, সবসময় দিদিকে খুঁজছে। তাহলে দিদি কোথায় গেছে যদি প্রশ্ন করে, তাহলে আমরা কি বলতে পারি? দিদি পরপারে চলে গেছে। এবার আসি পরের প্রশ্নে। খোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছে? মা কবিতাটা কি মনে আছে? মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে, তুমি যাচ্ছ
পালকিতে মা চড়ে, তাই না? মাকে নিয়ে কোথায় যাচ্ছে? বিদেশে যাচ্ছে, অর্থাৎ অনেক দূরে চলে যাচ্ছে। তাই খোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছে? খোকা মাকে নিয়ে অনেক দূরে যাচ্ছে বা বিদেশে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু কোথায় জন্মগ্রহণ করেছে? আমরা জানি হযরত ওমর রাদিয়াল্লাহু মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছে। তোমরা এগুলো যেহেতু এর আগেও ক্লাস করেছো, এই জন্য সবারই মনে থাকা, আমার মনে হয় সবার মনে আছে। কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে? কখন পড়ে বলতো? যখন পুতুল বিয়ে দিবে, পুতুল বিয়ের জন্য কি করছে, পুতুলকে সাজিয়ে দিবে, এই জন্য বলা হচ্ছে, বা বাঁশবাগানে মাথার প্রধান চাঁদ উঠে, তখন কিন্তু দিদির কথা খুব বেশি করে মনে পড়ে। সকল যাতনা ভুলি কোথায়? কোথায় ভুলি? কার মনে নাই এটা বলতো? সকল যাতনা কোথায় ভুলি? মায়ের কাছে। মায়ের কাছে যখন আমরা যাই তখন কিন্তু আমাদের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়। মা একটু যদি আদর করে আমাদেরকে কি করে, মায়ের আশিসে আমাদের সমস্ত দুঃখ বুঝে যায়। তাই বলা হচ্ছে সকল যাতনা ভুলি কোথায়? তাহলে আমরা উত্তরে বলতে পারি মায়ের কাছে। শালবন বিহার কোথায় অবস্থিত? শালবন বিহার কুমিল্লার ময়নামতিতে শালবন বিহার অবস্থিত। তোমরা এটা কোথায় পড়েছো? এটা আমরা আমাদের হলো বাংলাদেশের বিভিন্ন রকম বিভিন্ন কি আছে, ঐতিহাসিক স্থান আছে, তার মধ্যে একটা হচ্ছে শালবন বিহার, আর যার অবস্থান হচ্ছে কুমিল্লার ময়নামতিতে। বাংলা লিপি কিভাবে এলো? বাংলা লিপি কিভাবে এসেছে? নানা ধাপ পেরিয়ে বঙ্গলিপি থেকে বাংলা লিপি এসেছে। সন্তানের কাছে মায়ের মূল্য কেমন? সন্তানের কাছে মায়ের মূল্য কেমন বলতো? মায়ের মূল্য অপরিসীম, এবং যাকে বলা হচ্ছে অনেক। সন্তান কি করে? সন্তান যেমন মায়ের কাছে গেলে সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়, তেমন মাও কি করে? সন্তানকে অনেক বেশি ভালোবাসে। তাই সন্তানের কাছে মায়ের মূল্য অনেক। পাঠান কিভাবে গাড়ি চালায়? পাঠানরা কিভাবে বলতো গাড়ি চালায়? আমরা দেখেছি তারা একে বেঁকে খুব দ্রুত গাড়ি চালায়। এখানে কি করে? কাউকে হাজার হর্ন বাজালে কিন্তু কি করা হয় না, পথ দেওয়া হয় না, তারা নিজেরা নিজেদের পথে তৈরি করে নেয়। একে বেঁকে যখন গাড়ি চালায় তখন কিন্তু এমনি সবাই পথ ছেড়ে দেয়। তাহলে মোটামুটি আমাদের যে 5টা গদ্য এবং পদ্য আছে, তার মধ্যে থেকে আমরা কয়েকটা প্রশ্নের কিন্তু খুব সুন্দরভাবে উত্তরগুলা জেনে নিলাম। এবার আসি শব্দার্থ। এই শব্দার্থ কিন্তু আমাদের থাকবে। আমাদের একটা শব্দার্থ কি থাকে? যেটা শব্দ থাকে এবং যার অর্থ লিখতে হয়, আর একটা থাকে শব্দও থাকে, অর্থটা জেনে নিয়ে আমরা শূন্যস্থান পূরণ করি। তাহলে আমাদের শব্দার্থটা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে শব্দার্থের মধ্যে আমরা দেখে নিই। হেরিলে, হেরিলে অর্থ কি? দেখিলে। হেরিলে মায়ের মুখ, তাই না? বলেছিলাম মা কবিতায়, হেরিলে মায়ের মুখ, অর্থাৎ মায়ের মুখ দেখিলে। বিচরণ, বিচরণ মানে জনগণের আবাসস্থল, যেখানে কি করে জনগণ থাকে বা মানুষজন চলাফেরা করে। শ্লোক, শ্লোক মানে কি? ছড়া। আমরা এই শব্দটা কোথায় পেয়েছি? এটা কাজলা দিদিতে পেয়েছি। কি বলছিল? বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শ্লোক বলা কাজলা দিদি কই, অর্থাৎ ছড়া বলা। যে ছোট ছোট ছড়া বলে কি করতো, বর্ণিয়ের আবদার পূরণ করতো, সেটাকে বলা হয় শ্লোক। তারপরে দেখি সমৃদ্ধ, সমৃদ্ধ হচ্ছে উন্নত, উন্নত। সমৃদ্ধ নগরী, বানান নগরী কি বলা হচ্ছে? সমৃদ্ধ নগরী। সেই সমৃদ্ধ শব্দটা আমরা পেয়ে গেলাম। আবরণ, আবরণ হচ্ছে আচ্ছাদন, আবরণ অর্থ আচ্ছাদন। তাহলে আমরা এইরকম আমাদের পাঠ্য বইয়ে আরো কিন্তু অনেক শব্দ পাবো, যে শব্দগুলো আমরা কি করব? অর্থটা জেনে রাখবো। কারণ আমরা বলতে তো পারছি না পরীক্ষায়, আমাদের যে মূল্যায়নটা হবে সেই মূল্যায়নে কেমন সব ধরনের শব্দ আসতে পারে। তাই আমাদের পাঠ্য বইয়ে শব্দার্থগুলো আমরা একটু ভালো করে একবার করে পড়ে নিব। এবার আসি এক কথায় প্রকাশ। আমি আগেই বলেছি এক কথায় প্রকাশটা কি? যেটা হচ্ছে একটা পুরো বাক্যকে আমরা কি করব? সংক্ষেপে লিখবো, বা একটা শব্দ দিয়ে লিখবো। তাহলে আমরা এক কথায় প্রকাশ দেখে নিই। পাখির ডাক, পূজন। পাখির ডাক, পূজন। শুকনো পাতার শব্দ, মর্মর। শুকনো পাতার শব্দ মর্মর। হাতির ডাক, বৃঙ্কি। আদরের অভাব, বেয়াদব। আদবের অভাব, বেয়াদব। এবার আসি আকাশে চড়ে যে খেচুর। তাহলে আমরা দেখতে পেলাম আদবের অভাব, বেয়াদব। আকাশে চড়ে যে, আকাশে কে চড়ে? খেচুর। আকাশে চড়ে যে খেচুর। তাহলে এইভাবে আমরা আরো এক কথায় প্রকাশ করব, যেগুলো আমরা মূল্যায়নে পেতে পারি। সেই জন্য আমরা খুব ভালো করে চর্চা করব। এবার আসি যুক্ত বর্ণ ভেঙে বাক্যে প্রয়োগ। যুক্ত বর্ণ বিভাজন, তাই না? ভাগ ভাগ করা এবং সেটা দিয়ে বাক্য করা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো দন্ত নয় তয়, দন্ত নয় তয়।
তোমরা অবশ্যই লক্ষ্য করবে তোমাদের কিন্তু এরকম বক্স দিতে হবে, তোমরা যোগ চিহ্ন দিবে না। তোমরা এরকম বক্স, আমাদের পাঠ্য বইয়ে কিন্তু এরকম বক্স দেওয়া আছে। তাহলে দন্ত নয় তাই কি হবে, দন্ত ন ত, দন্ত ন একটা বক্সে লিখবো, ত একটা বক্সে লিখবো। এটাতে যদি আমরা বাক্য প্রয়োগ দেখেন কি বলতে পারি, ছেলেটি খুব শান্ত প্রকৃতির। এখানে দেখো দন্ত নয় তয়ে আছে, আমরা পেয়েছি যুক্ত বর্ণ, এখানে কিন্তু আমাদের দন্ত নয় তয়ে ছিল। তাহলে আমরা একটা শব্দ চিন্তা করেছিলাম, সেটা হচ্ছে শান্ত। তাহলে বাক্য তৈরি করলাম, ছেলেটি খুব শান্ত প্রকৃতির। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা আমাদের কেমন করে করতে হবে, যে যুক্ত বর্ণটা আমাদের এখানে থাকবে, সেখানে কিন্তু আমাদেরকে অবশ্যই এই যুক্ত বর্ণ বাক্যের মধ্যে ওই যুক্ত বর্ণটা থাকতে হবে। অর্থাৎ ওই যুক্ত বর্ণ দিয়ে আমরা একটা শব্দ তৈরি করব, করে বাক্য প্রয়োগ দেখাবো। এবার আসি দন্ত নয় ময়, দন্ত ন হসন্ত ম। এই যে এখানে একটা করে হসন্ত, এটা কিন্তু তোমরা অবশ্যই দিবে, হসন্তটা বাদ দিবে না। দন্ত ন ম, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। এখানে দেখো দন্ত নয় ময়, ঠিক আছে, দন্ত নয় ময় যুক্ত আছে, জন্মগ্রহণ করেছি। এবার আসি, এটা কি বলতো, যুক্ত খ। যুক্ত খ, যুক্ত খটা কি, ক যোগ মূর্ধন্য ষ, ক হসন্ত মূর্ধন্য ষ। এটাকে ভাঙলে ক এবং মূর্ধন্য ষ পাওয়া যায়। তাহলে ক হসন্ত মূর্ধন্য ষ। কারো ক্ষতি করা ঠিক নয়, কারো ক্ষতি করা ঠিক নয়। তারপরটা দেখছি তালবস্বরে বয়, তালবস্ব হসন্ত ব। এখানে আমরা ফলাটাও লিখতে পারি, ফলা লিখতে পারি, কারণ এটা হচ্ছে আমাদের উচ্চ থাকছে, যখন আমরা উচ্চারণ করবো তখন উচ্চ থাকবে। তিনি আমাদের বিশ্বকবি, বিশ্বকবি উচ্চারণ করলে কিন্তু বটা আসে না, যখন আসবে না পূর্ণভাবে তখন আমরা কিন্তু ফলাটা লিখতে পারি। এবার আসি সমর্থক শব্দ। আমাদের সমর্থক শব্দ অথবা বিপরীত শব্দ যে কোনো একটা থাকতে পারে, বা দুইটার মধ্যে অথবা দেওয়া থাকতে পারে, তোমরা একটা লিখবে। তাহলে সমর্থক শব্দ আমরা দেখি, প্রসন অর্থ ফুল, পুষ্প, এটা দিয়ে আমরা ফুল এবং পুষ্প লিখতে পারি। অবনী পৃথিবী দুনিয়া, অবনী, অবনী যেটা অর্থ সেটাকে কিন্তু পৃথিবীও বলে দুনিয়াও বলে, তাই অবনীর সমর্থক শব্দ পৃথিবী দুনিয়া লিখতে পারি। দরিয়া পারাবার পাখার, পারাবার পাখার। পণ প্রতিজ্ঞা সংকল্প, পণ প্রতিজ্ঞা সংকল্প। গাছ বৃক্ষ তরু, বৃক্ষ তরু। এইভাবে তোমরা বাসায় চর্চা করবে। এবার আসি ফর্ম পূরণ। অনেক সহজ এবং মজার একটা বিষয় হচ্ছে ফর্ম পূরণ, যেটাকে কি করতে হয়, আমরা আমাদের প্রশ্নে উল্লেখ থাকবে যেটা, সেটা দিয়ে কিন্তু করতে পারি। তারপরে তোমাদেরকে বুঝিয়ে দিই, এইরকম ভাবে প্রশ্নের মধ্যে তোমাদের একটা প্রশ্ন দেওয়া থাকবে। দেখা যাচ্ছে বলেছে, মনে করো তোমার নাম পারুল পলাশ, তুমি শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীর ছাত্র বা ছাত্রী, তোমার রোল দিয়ে দিল। দেওয়ার পরে এখানে একটা সুন্দরভাবে স্কুলের কোথা থেকে নিতে চাও, তুমি হলো শিমুলিয়া গ্রন্থের সদস্য হতে চাও, তাই তোমার তথ্য দিয়ে একটা ছক পূরণ করবে। শিক্ষার্থী দেখো, এরকম ভাবে তোমাদের একটা ফর্মের ছক দেওয়া থাকবে, কিন্তু প্রশ্নে থাকবে। শুধুমাত্র এই অংশগুলো কিন্তু থাকবে না, আমাদের দেওয়া থাকবে নাম, বিদ্যালয়ের নাম, শ্রেণী, শাখা, রোল, এরকম ভাবে দেওয়া থাকবে। আর তোমাদের কিন্তু প্রশ্নে উল্লেখ করে দিবে যে কি কি আমাদের দিতে হবে। এরকম প্রশ্ন যদি উল্লেখ করে দেয়, তাহলে তোমরা সেই উল্লেখিত নামটা ব্যবহার করবে, আর যদি না থাকে তখন তোমাকে পছন্দের মতো নাম ব্যবহার করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এরকম ফর্ম পূরণটা একদম সহজ। এইভাবে আমরা এখান থেকে তুলে নিয়ে ফর্মটা সুন্দর করে ফিল আপ করতে পারবো। এবার আসি আবেদনপত্র। আবেদনপত্র লেখার একটা নির্দিষ্ট নিয়ম আছে, যে নিয়মের উপরে ভিত্তি করে আমরা লিখবো। আবেদনপত্র এবং দরখাস্ত কিন্তু একই জিনিস। তাহলে আমরা দেখে নিই একবার। প্রথমে আমরা অবশ্যই তারিখ ব্যবহার করব। তারিখের পরে বরাবর, অর্থাৎ কাকে লিখছি, কার কাছে জিনিসটা যাবে, তার জন্য আমরা লিখবো বরাবর। যেহেতু এখানে আমরা প্রধান শিক্ষক, আমরা স্কুলে লিখছি, তাহলে আমরা প্রধান শিক্ষক লিখতে পারবো। বিদ্যালয়ের নাম দিবা, আর বিষয়টা কিন্তু আমাদের প্রশ্নে যেটা উল্লেখ থাকবে, যে বিষয় আমাদেরকে বলবে সেই বিষয়টা কিন্তু আমরা লিখতে পারবো, যে অমুক বিষয়ের উপরে, অমুক বিষয়ের জন্য আমরা আবেদন করছি। তারপরে মহোদয় বা জনাব, তুমি যা ব্যবহার করতে পারো, এখানে মহোদয়, জনাব যেটা ব্যবহার করলাম, করার পর লিখবা সবিনয় নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী, বা তুমি যে শ্রেণীতে পড়ো সেটা, বিদ্যালয়ের জন্য কি বিষয় তোমার প্রয়োজন সেটা এইটুকুর মধ্যে কিন্তু লিখে ফেলবে। দেখো এখানে একটা অংশ গেল, এখানে একটা অংশ গেল, এই বিষয় একটা অংশ, তাই না, জনাব একটা, আবার এই যে এর মধ্যে কিন্তু সম্পূর্ণ বিষয়টা আমি উল্লেখ করে দিয়েছি। প্রশ্নে আমাদের কি চাই সেই বিষয়টা উল্লেখ করছি। এরা চেয়েছে খেলাধুলার সামগ্রী নেওয়ার জন্য, আর তোমরা কি চাচ্ছ, তোমাদের কম্পিউটারের প্রয়োজন। এরকম ভাবে যে বিষয় উল্লেখ থাকবে সেটা তোমরা লিখতে পারবা। তারপরে
এখন আমার শেষ বলা, কি বললাম, আমার কি প্রয়োজন বললাম, তারপরে বলবে অতএব মহোদয়ের কাছে প্রার্থনা এই যে এখন উপযুক্ত বিষয়টা বিবেচনা করে, কি বিষয় তুমি বলেছো সেই বিষয়টা বিবেচনা করে কি করবে তোমাদেরকে সেটা যদি প্রদান করে তাহলে তোমরা কি করবে, আপনার একান্ত মর্জি, অর্থাৎ ওই প্রধান শিক্ষকের যদি মর্জি হয় তাহলে এটা দিতে পারে। এইভাবে বরাবর তোমরা একটা আবেদনপত্র লিখবে, নিবেদন লিখবা, তোমার নাম বা হলো তোমার রোল দিলা, আর তুমি ছাত্রছাত্রীর পক্ষে বলছো সেটা উল্লেখ করবে। এইভাবে আমরা আবেদনপত্র লিখতে পারবো। আর এখানে একটা দেখো খাম দেওয়া আছে, খামটা কেন দেওয়া আছে বলো তো, প্রশ্ন হচ্ছে না? আমরা চিঠি লিখি, আমরা কিভাবে চিঠি লিখি? প্রথমে আমরা লিখি যে যাকে লিখছি সেই বিষয়টা উল্লেখ করব, করার পরে আমরা তারিখ দিব, দেওয়ার পরে নামটা দিলাম, দেওয়ার পরে সুন্দর করে চিঠিটা লিখবো, লিখার পরে অবশ্যই এই খামটা ব্যবহার করবো। খামটা দেওয়ার উদ্দেশ্য হলো তোমরা তো চিঠি লিখে জানো, কিন্তু অনেক সময় এই খামটা দিতে ভুলে যাও, এই জন্য তোমাদেরকে একটা খাম দেখানো হলো, যেন তোমরা খামটা দিতে কি করবা, চেষ্টা করবা। আর যখন আমরা বাইরে বিদেশে যখন লিখবো, বিদেশি চিঠি লিখবো, তখন কিন্তু আমরা উল্লেখ করবো বাই এয়ারমেল, এইভাবে তোমরা কিন্তু উল্লেখ করবে। এবার আসি রচনা। রচনা আমাদেরকে কি করতে হবে? সংকেত উল্লেখ করে দিবে, একটা নির্দিষ্ট নাম দিবে এবং সংকেত উল্লেখ করবে। সেই সংকেত দেখে আমরা কোন বিষয়ে লিখতে যাচ্ছি সেটা লিখবো। তারপরে দেখি আমরা এখানে লিখবো 100 শব্দের মধ্যে লেখার চেষ্টা করবো, 150 শব্দের মধ্যে লেখার চেষ্টা করবো। রচনাটাকে অলঙ্কৃত করব, অর্থাৎ সুন্দরভাবে লেখার চেষ্টা করব, শব্দ চয়ন করবো, ভুলভাল শব্দ দিব না, সঠিকভাবে শব্দ লিখবো। আর কি করব? হাতের লেখা সুন্দর করার চেষ্টা করব। প্রয়োজনে আমরা কি করবো, যে প্যারাগুলো খুব সুন্দর করে লিখবো এবং এত সুন্দরভাবে লিখবো যেন কি হয় আমাদের এটা রচনাটা দেখেই বুঝতে পারি যে তুমি কি বিষয়ে পূর্ণাঙ্গ রচনা লিখতে চাচ্ছ। তাহলে আমরা মোটামুটি কি করলাম, সমস্ত বিষয় আমাদের আলোচনা করলাম, যেন মূল্যায়নটা আমরা ভালো করতে পারি, তাই না? আশা করি তোমরা খুব ভালো করে মূল্যায়নটা লিখবে এবং কি করবে, আমাদের কাছে খাতাটা সুন্দরভাবে পৌঁছে দিবে। তোমাদের এই বছরই কিন্তু আজকে আমার সাথে শেষ ক্লাস, আগামীতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।